আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদের EP24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা জেলার অধীন আশুলিয়া থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ধামসোনা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, একজন তৃণমূলের নেতৃত্ব জনাব আব্দুল গফুর আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্ক্রল দক্ষিণ নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্ব রয়েছেন, তিনি দীর্ঘ 17 বছর বিশেষ করে মামলা হামলার মাধ্যম দিয়ে তৃণমূলের রাজনীতি করেছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, তার নির্দেশে ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজপথের নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব ছিলেন। সেই ব্যক্তিত্ব আজকের একজন তৃণমূলের আলোচক, তৃণমূলের নেতৃত্ব জনাব আব্দুল গফুরকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব আপনি দর্শকদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, মামলা হামলা গ্রেপ্তার, মানে জীবনের হুলিয়া নিয়ে আপনারা রাজপথে নিবেদিত ছিলেন। এই আশুলিয়া এই ফ্যাসিস্ট পতনের অন্যতম একটি সূতিকাগার, যেখানে 6টি লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেজন্য কিছু পুলিশ সদস্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু কাস্টডিতেও নেওয়া হয়েছে। তো আপনারা এই শেখ হাসিনার বিরোধী আন্দোলনে আশুলিয়াকে যেভাবে অগ্নিস্ফুলিঙ্গে তৈরি করলেন এবং আপনি আপনার জায়গা থেকে কীভাবে দীর্ঘ সময় রাজপথে আছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের আশুলিয়া 5টা ইউনিয়ন নিয়ে আশুলিয়া থানা গঠিত। এখানে আমাদের সংসদীয় এলাকা ঢাকা 19, যেখানে 5টা ইউনিয়ন অন্য 2টা সংসদীয় এলাকা যাওয়ার পরও এখানে 7.5 লক্ষ ভোটার। 7.5 লক্ষ ভোটার। কাজেই এখানে আমরা এই 16 বছর 17 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা মাঠে টেকেছিলাম। বিভিন্ন মামলা হামলার শিকার হয়েও আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 17 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটি যথাযথভাবে বলা যেত না। সরকারিভাবে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, একেবারে পাঠ্যক্রম পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে, সংবিধানে পরিবর্তন করা হয়েছে, যাতে মুক্তিযুদ্ধের ঘোষক পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। এমন জায়গায় আপনারা কি মনে করছেন, সেই মানুষটির সম্মান তো আবারও সামনে আসলো? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এখন সাধারণ মানুষ আবার ধারণ করতে পারবে, কোনো চাপ থাকবে না। এই মুক্ত বাংলাদেশে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেশবাসী কিভাবে দেখছে? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যদিও এই ফ্যাসিস্ট সরকার সেটাকে বিভ্রান্তি করে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গা থেকে তার নাম সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু 18 কোটি মানুষের মনে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আছে এবং থাকবে ইনশাল্লাহ। বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আবার পুনরায় মানুষের মনে মণিকোঠায় স্থান পাবে ইনশাল্লাহ। সেনাবাহিনী থেকে আসলেন, মানুষের সাথে মিশলেন, 10,000 কিলোমিটার হাঁটলেন এবং ঘাম ছুটিয়ে রাজনীতি করার জন্য কিন্তু ইথিক্স তৈরি করে দিলেন। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, যে ঐতিহাসিক ডায়লগের মাধ্যমে তিনি রাজনীতিতে যে গুণগত মান পরিবর্তন করতে চেয়েছেন, 19 দফার ভিত্তিতে সুশাসনের একটি সুরাজ্য গঠন করার জন্য যে দায়িত্বগুলি পালন করেছেন, সেটিকে এদেশের মানুষ আসলে কতটা স্মরণ করে এখন? এই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 19 দফা বাস্তবায়ন নিয়ে 19 দফার ভিত্তিতে কাজ শুরু করেছিলেন, সেই মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মানুষ এখনও স্মরণ করে। তদ্রূপ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফা যদি আমরা আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলেই শহীদদের যে আদর্শ 19 দফা সেটাও বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। এদেশের স্বাধীনতার ক্ষেত্রে দুজনের ব্যক্তির নাম খুব আলোচিত, এক জনাব শেখ মুজিবুর রহমান, এক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। একজন 72-এ হিরো ছিলেন, 75-এ একদম পুরো জিরো হয়ে গেছেন, তার দাফন কামানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। আর একজন 71-এ হিরোইজমের মাধ্যমে আসে, 81-তে হিরোইজমের মাধ্যমে বিদায় নিয়েছেন। এই যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার যে ঐতিহাসিক স্বীকৃতি, সেক্ষেত্রে এদেশের মানুষ অবিসংবাদিত নেতা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কতটা ঐতিহাসিকভাবে আসলে লালন করে? বিষয়টা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক হিসাবে জানে। আর বঙ্গবন্ধুর কথাটা যেটি বললেন, সে তো এই দেশেই ছিল না, সে পাকিস্তানে ছিল। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় না, সে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। কাজেই এখানে তফাৎ আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছে এবং দেশের জন্য যুদ্ধ করে সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করেছে এবং এই স্বাধীনতার ঘোষক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা এই কুচক্রী মহল হত্যা করেছে,
আজকে সে শহীদ প্রেসিডেন্ট যদি বেঁচে থাকতো, যে বাংলাদেশের অবস্থান আরও অনেক পরিবর্তন থাকতো। কাজেই সেই হিসাবে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, বেগম খালেদা যে সমস্ত কাজ করে গেছে সেই সমস্ত কাজকে ত্বরান্বিত করার জন্য 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। 82 সালের পর থেকে 81 সালের পর থেকে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হয়েছে। এক নেত্রী এদেশ ছেড়ে পলায়ন করেছেন, 45 বছর রাজনীতি করেছেন, 5বারে প্রধানমন্ত্রী হয়েছেন, নানা রকম ট্যাগ নিয়েও তিনি রাজনীতি করেছেন। আর একজন নেত্রী 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন, দেশনেত্রী, আপসের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা হিসাবে স্বীকৃত নিয়ে মানুষকে কাঁদিয়ে আবেগের সাগরে ভাসিয়ে গত 30 ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই যে দুই নেত্রীর নেতৃত্ব থেকে, গুণাবলী থেকে, আচার থেকে, বিচার থেকে, কথন থেকে, বচন থেকে, বাচন থেকে এই দেশবাসী আসলে কি শিক্ষা গ্রহণ করেছে? আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা যে আপসী নেত্রী ছিল, ওনার কথাবার্তা চালচলনে কোনোদিন কোনো শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাউকে কোনো রকম কটাক্ষ করে কোনো কথা বলে নাই, আঘাত করে কথা বলে নাই। তদ্রূপ দেখবেন শেখ হাসিনার প্রতিটি কথা শহীদ প্রেসিডেন্টের নামে, বেগম খালেদা জিয়ার নামে, তারেক রহমানের নামে সকল সময়। এই 16 বছর 17 বছর তাদের মেন টার্গেট ছিল যে বিএনপিকে কিভাবে ধ্বংস করা যায়, খালেদা জিয়াকে ধ্বংস করা যায়। কিন্তু আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির দূরদর্শিতার কারণে তারা কিছুই করতে পারে নাই। তার বরঞ্চ বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ এবং তার কার্যকলাপের কারণে আমরা অনেক দূর আগে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী যে সরকার পরিচালনার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে বলে আমরা আশা করি। সাবেক দুই প্রধানমন্ত্রীর দুজন সন্তান রয়েছেন। একজন সন্তান এখন বর্তমানে এক প্রধানমন্ত্রীর সন্তান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আরেকজন সন্তান তিনি বিদেশে অবস্থান করছেন। শেখ হাসিনা তার সন্তানকে রাজনীতিতে একেবারে সুন্দর পরিবেশ করার জন্য তার বিপরীত পক্ষের যিনি রাজনীতিবিদ রয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে সেই 111 ট্র্যাজেডির কথা আমরা জানি, সম্প্রতি একজন গ্রেপ্তারও হলেন কুশীলভ। এই যে 111 ঘটিয়ে জনাব তারেক রহমানের উপরে অ্যাসল্ট করে শেখ হাসিনা তার সন্তানের রাজনীতি করার যে ভবিষ্যৎ তৈরি করতে চাইলেন, সেক্ষেত্রে শেখ হাসিনা কতটা ব্যর্থ হলেন। আর ম্যাডাম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান তিনি যেভাবে কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে 8000 কিলোমিটার দূর থেকে আপনাদের এই তৃণমূলের নেতাদেরকে যেভাবে উজ্জীবিত করে এত বছরও দলের একজন নেতাকর্মীকে ছুট করাতে পারেন আওয়ামী লীগ, নানা প্রলোভন দেখিয়ে গ্রেপ্তার হামলা করিয়ে, এটি কত বড় রাজনৈতিক এবং নেতৃত্বের দূরদর্শিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমানের মধ্যে এসেছে বলে আপনি মনে করেন? আমরা মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে এই 16 বছর 17 বছর দলের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছে। আপনারা দেখেছেন এই 16-17 বছরে এত আন্দোলন সংগ্রাম, জেল জুলুমের পরেও কোনো একটি নেতা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেনি। তারা তাদের কষ্ট ধৈর্য সহ্য করে এই দলের পক্ষে আছে, দলের পক্ষে ছিল এবং তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত আস্থাভাজন থেকে এই দলকে সুসংগঠিত রেখেছে এবং বর্তমানে আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করছে। আমরা আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। ডেমোক্রেসির জন্য যারা লড়াই করেছেন তাদের অনেককে সুসংবাদ দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। আমরা দেখেছি অং সান সুচি, তাকে নোবেল লরেট করেছে। আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলা, তিনি দীর্ঘ সময় আন্দোলন করার কারণে তাকে কিন্তু নোবেল লরেট করেছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিগত 4 বছর আগে তিনি নোবেল লরেট হয়েছেন। জনাব তারেক রহমান বিদেশ থেকে যেভাবে নেতৃত্ব দিয়ে এত বড় একটা রেজিমকে যেভাবে একেবারে পুরো সদল বলে সাগরে ডুবানোর মতো করে যেভাবে পরাজয় বরণ করিয়ে একটি গণতন্ত্রের পুনরুদ্ধার করলেন, এই ডেমোক্রেসির লড়াইয়ের অগ্রনায়ক হিসাবে বিশ্বের নন্দিত নেতৃত্বের গুণাবলী ব্যক্তি হিসেবে জনাব তারেক রহমানকে বিশ্ব মডেলেরা আসলে কিভাবে দেখছে, বিশ্ব পরিমণ্ডলে জনাব তারেক রহমানের অবস্থান নিয়ে আপনার অভিব্যক্তি? বিষয়টা হলো যে আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই 16 বছর 17 বছর সুদূর প্রসারে থেকেও এই দলকে সুসংগঠিত করেছে এবং তারই ফসল এই যে ইলেকশন হলো সেই নির্বাচনে আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করেছে। এটা তারেক রহমানের কারিশমা, এটা দলকে সুসংগঠিত করে দলকে যেভাবে সুন্দরভাবে গোছায়া এই নির্বাচনটা করেছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এইটা তারেক রহমানেরই অবদান। সেই অবদানকে আমরা এই 5 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে সুন্দর করে
এই 18 কোটি মানুষের সেবা করে দেশকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা দেশবাসীর কাছে আশা করি তারা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিক সাহায্য এবং সহযোগিতা করে। ঢাকা 19 সংসদীয় আসন, 2টি থানা, 1টি উপজেলা, 1জন ইউনো দিয়ে এই উপজেলা প্রশাসন চলছে। আপনারা আশুলিয়া থানাধীন আছেন। আমরা দেখতে পেয়েছি সারা দেশে 3টি ইউনিয়ন নিয়ে উপজেলা আছে বা 4টি ইউনিয়ন উপজেলা আছে। আপনি যেটি বললেন শুরুতেই 7.5 লক্ষের উপরে ভোটার রয়েছে। আশুলিয়াকে উপজেলা করাটা আসলে কতটা জরুরি, এবং আপনি আপনার নেতা স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন মহোদয়ের মাধ্যম দিয়ে জনাব তারেক রহমানের বরাবর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বরাবর আসলে কি আহ্বান জানাবেন আশুলিয়াকে উপজেলা করার ব্যাপারে? আমি এ ব্যাপারে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আমাদের ঢাকা 19-এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের মাধ্যমে, যাতে করে আমাদের ঢাকা 19-এর আশুলিয়া উপজেলা হিসেবে ঘোষণা করা হয়, সেই আবেদন রাখছি। আপনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন, ধানসেনা ইউনিয়ন পরিষদের দায়িত্ব ছিলেন। যদি ইউনিয়ন পরিষদটাকে এই থানাটাকে উপজেলা হয়, তাহলে সেক্ষেত্রে কি প্রত্যাশা সামনে নির্বাচনে যদি সেটা না হয়, তাহলে আবার পুনরায় আপনার ইউনিয়ন যেখান থেকে আপনি বেড়ে উঠেছেন, যে ইউনিয়নের মানুষের কল্যাণ করতে চেয়েছেন, আমরা দেখেছি রাস্তাঘাট খানাখন্দতে ভরা, সেইভাবে উন্নয়ন হয়নি আপনার ইউনিয়নে। এই জায়গার আসলে সুউন্নয়নের ক্ষেত্রে আপনার নেতা স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন মহোদয়ের মাধ্যম দিয়ে কি কি উন্নয়ন পরিকল্পনায় আপনার কাজ করছেন? আমরা বিগত 16 বছর 17 বছর আমাদের ইউনিয়নের কাজ হয় নাই। আমরা চেষ্টা করতেছি আমাদের মাননীয় সংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে। আমরা কিছুদিন আগে সরকার গঠন হয়েছে, আমাদের যে সমস্ত রাস্তাঘাট খারাপ অবস্থা আছে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ইতিমধ্যে সে সমস্ত রাস্তাঘাটের তালিকা তৈরি করছে, যাতে করে সুন্দরভাবে আমরা এই দামসনের প্রতিটি রাস্তাকে উন্নয়ন করতে পারি, সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। শেখ হাসিনা পতনের ক্ষেত্রে এই আশুলিয়ার রাজপথে যে 6 জনের লাশের কথা গেছে, এছাড়াও অনেক নাম না জানা মানুষ কিন্তু জীবন দিয়েছে। এই আশুলিয়া, এই সাভারের রাজপথ, ঢাকা 19-এর রাজপথে যারা জীবন দিয়েছে, তাদের বিধি আত্মার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক, দোয়াপূর্বক, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াপূর্বক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিধি আত্মার প্রতি শান্তি কামনাপূর্বক আপনার সমাপনী বক্তব্য। আমি বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার বেহেশত নসিব করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার বেহেশত করে। এছাড়া 2024-এ যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন করতে যারা শহীদ হয়েছে, তাদের বিধির আত্মার মাগফিরাত, যারা পঙ্গু আছে তাদের সমবেদনা জানাচ্ছি। পরিশেষে আমি বলতে চাই, এই আশুলিয়ার প্রতিটি মানুষের কাছে নিবেদন করব যে আমরা একটা সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সাভার আশুলিয়া দেখতে চাই। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তুলমতিত দীর্ঘ সময় ত্যাগ তিতিকার মাধ্যম দিয়ে 40-এর উপরে হামলার শিকার হয়ে যিনি দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে কথাগুলি তিনি আলোচনা করলেন, বা এই আশুলিয়ার জনগোষ্ঠীর জন্য যে বিষয়টা খুবই দরকার, সুশাসনের জন্য সিভিল প্রশাসনের একটি নেতৃত্ব দরকার, উপজেলা প্রশাসনের নেতৃত্ব যদি আসে, তাহলে এটি আরও অনেক বেশি সুন্দর এবং গঠনমূলক উপজেলা হতে পারে, এবং এখানকার মানুষ অনেক সেবা পেতে পারে। সেই ব্যাপারটি বিশ্লেষণ করে আজকের আলোচকের দাবি অনুযায়ী ঢাকা 19-এর সংসদ সদস্যর মাধ্যম দিয়ে যে দাবিটি স্থানীয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরাবর করা হয়েছে, সেটির প্রতি অবিলম্বে গুরুত্ব আরোপ করা হবে বলে সচেতন মহল এবং সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নিশ্চয় নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।